দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন। আজকে আপনাদের সঙ্গে আছি আমি আশাকিন প্রিন্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু স্বাস্থ্য সুরক্ষায় রাজনীতিবিদদের ভূমিকা এবং বাস্তবতা। আর এই বিষয়ে কথা বলতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর BM আতিকুজ্জামান। তিনি ফ্লোরিডার ডাইজেস্টিভ ও লিভার সেন্টারের পরিচালক এবং একই সঙ্গে লিভার ও পরিপাক তন্ত্র বিশেষজ্ঞ। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন ডক্টর চৌধুরী এইচ আহসান। তিনি লাস ভেগাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রথমে যেতে যাচ্ছি আমি ডক্টর আতিকুজ্জামানের কাছে। ডক্টর আতিকুজ্জামান, যেহেতু আমরা রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে আলোচনা করব, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হয়েছে, ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে জো বাইডেন তিনি জয়ী হয়েছেন। আসলে ট্রাম্প রাজনীতিবিদ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য সুরক্ষায় আসলে কি কিছুই করেননি, অথবা করলে তিনি কতটুকু করতে পেরেছেন? আমি মনে করব যে ট্রাম্প এক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আমেরিকাতে যদি করোনা প্রতিরোধের কথা বলেন কিংবা করোনার জন্য যে ভূমিকা পালন করা দরকার ছিল তিনি কিছু তো করেননি বটে, তার পাশাপাশি কনভেনশনাল সায়েন্স বা বিজ্ঞানকে তিনি প্রথম থেকে মানতে রাজি হননি। আপনারা জানেন যে সিডিসি, আপনারা জানেন যে বিশিষ্ট বিজ্ঞানী এবং চিকিৎসা বিজ্ঞানী ফাউচি, এদের কাউকেই তিনি গোনার মধ্যে ধরেননি এবং তারা যে সমস্ত নির্দেশনাগুলো দিয়েছেন প্রথম থেকে সেগুলো তিনি মানেননি। বরাবরই উনি চিকিৎসকদেরকে হেনস্থা করেছেন এবং বিজ্ঞানকে অস্বীকার করেছেন এবং সেজন্য আজকে তার ইলেকশনের এই পরিণতি। সেজন্য আমেরিকা উন্নত বিশ্বের সবচেয়ে একটা বড় দেশ হিসেবে করোনা ভাইরাস যেভাবে প্রতিরোধ করার কথা ছিল করতে পারেননি। এক্ষেত্রে আমি বলবো যে উনি সম্পূর্ণভাবে ব্যর্থ, কারণ উনি বিজ্ঞানকে অস্বীকার করেছেন। তো একটি বিষয়, জো বাইডেন তিনি যখন প্রচারণা চালিয়েছেন আর তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, আসলে তিনি তো প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছেন। যখন তিনি হোয়াইট হাউসে যাবেন কমলা হ্যারিসকে নিয়ে, তিনি তার প্রতিশ্রুতিগুলো কতটুকু রাখতে পারবেন বলে আপনি মনে করেন? আমি অত্যন্ত আশাবাদী। শুধু আমি না, আমাদের সারা আমেরিকাতে আমাদের যারা বিজ্ঞান মনস্ক মানুষ আছি, যারা বৈজ্ঞানিক বা চিকিৎসা বিজ্ঞানী আছি, আমরা আসলে অনেক আশাবাদী। এই জন্য আশাবাদী যে আজকে এই করোনা পরিস্থিতিতে সবচেয়ে বড় সত্য যেটা, এই এই যে বিশাল একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা, এই চ্যালেঞ্জ থেকে যদি আমাদের অতিক্রম করতে হয়, আমাদেরকে বিজ্ঞানীদের কথা শুনতে হবে, বিজ্ঞান মনস্ক মানুষকে রাখতে হবে আমাদের পাশে, আমাদেরকে একটা এক্সাম্পল সেট করতে হবে। বাইডেন প্রথম দিন থেকে যেটা করেছেন, উনি একটি ফেস মাস্ক পরেছেন, উনি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেছেন এবং শুধু তাই না, উনি এক্সাম্পল দিয়েছেন প্রতিটি ক্ষেত্রে যেটা পালন করতে হবে এবং একটা খুব সাকসেসফুল ক্যাম্পেইন রান করেছেন এবং আমেরিকার হিস্ট্রিতে সবচেয়ে বেশি ভোট নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এটা কোয়াইট অ্যামেজিং তিনি যেটা করেছেন এবং এটা কিন্তু প্রাথমিক ধাপ। পরের ধাপে যেটা উনি করছেন, আপনি শুনেছেন যে ইতিমধ্যে কিন্তু উনি একটা টাস্ক ফোর্সের কাজ শুরু করে দিয়েছেন। আমেরিকার যে ইন পাস্ট যিনি ডক্টর বিবেক মূর্তি ছিলেন সার্জন জেনারেল, তাকেও উনি ডেকেছেন যে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। আমি অত্যন্ত আশাবাদী যে উনি মানে স্টেপ বাই স্টেপ যে স্টেপগুলো নিবেন এবং সবচেয়ে বড় কথা যে হি ইজ এ লিডার এবং একজন লিডারকে যে নিজের থেকে শুরু করতে হয়, নিজেকে যে প্রতিজ্ঞাবদ্ধ করতে হয় এবং নিজেকে যে একটা এক্সাম্পল হতে হয়, সে এক্সাম্পল উনি দিয়েছেন, উনি সাকসেসফুল হয়েছেন এবং আমি আশা করি যে করোনা যে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা আছি সেখানে উনি একটা ভালো ফল আমেরিকার জন্য এবং সারা বিশ্বের জন্য বয়ে নিয়ে আসবেন। একটি বিষয়, তিনি নির্বাচিত হবার পরে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন স্বাস্থ্য নীতি নিয়ে কথা বলেছেন। তো আসলে তার স্বাস্থ্যনীতিটা আসলে কীরকম হবে, আপনারা কি প্রেডিক্ট করছেন? আপনারা জানেন যে আমাদের এই করোনা পরিস্থিতিতে সবচেয়ে খারাপভাবে যে জিনিসটা ফুটে উঠেছে আমেরিকা, সেটা হলো যে স্বাস্থ্য যে ব্যবস্থা, সেটা যে সবচেয়ে বড় অসামঞ্জস্যপূর্ণ যে জিনিসটা হলো, সেটা হলো যারা মাইনরিটি বা যারা সংখ্যালঘু, তাদেরকে কিন্তু আমরা চিকিৎসা সেবায় ব্যর্থ হয়েছি, তাদেরকে আমরা রক্ষা করতে পারিনি। তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে এবং এর একটা কারণ হলো যে তাদের অনেকেরই প্রাইমারি কেয়ার বা যে বেসিক যে চিকিৎসাটা সেটা আমরা দিতে ব্যর্থ হয়েছি। এর পিছনে যেটা আছে সেটা হলো আমেরিকান হেলথ সিস্টেমের
একটা ওভারঅল একটা ব্যর্থতা, যেটা আপনারা জানেন যে প্রেসিডেন্ট বারাক ওবামা কেয়ারের মাধ্যমে করতে চেয়েছিলেন, এবং গত 4 বছরে সিস্টেমেটিকভাবে কিন্তু ট্রাম্প সরকার সেটা করতে দেননি। তো আমি যেটা আশা করছি যে উনি এমন একটা স্বাস্থ্যনীতির কথা বলছেন যেটা সামগ্রিকভাবে সবাইকে একটা প্রাইমারি হেলথ কেয়ার বা প্রাথমিক যে যে স্বাস্থ্য ব্যবস্থা, যে একজন ডাক্তারের কাছে যে তার তার যে বেসিক যে চেক আপগুলো সেগুলো করা, তাকে সুস্থ সবল রাখা, তার ভ্যাকসিনেশন করা, এই জিনিসগুলো উনি করতে পারবেন। যাদের ইন্স্যুরেন্স নেই তাদেরকে ইন্স্যুরেন্স দিতে পারবেন। এবং উনি যেটা করতে চাচ্ছেন যে বড় বড় কোম্পানি বা ধনী যারা আছে তাদেরকে ট্যাক্স বাড়িয়ে সেই টাকাটা এই গরিবদের চিকিৎসা সেবার জন্য দেওয়া এবং সামাজিক যে অসামঞ্জস্যতা আছে সেটি রক্ষা করা। আমি মনে করি যে এটি একটি প্রাথমিক একটা বড় স্তব। এবং উনি উনি যেটা বলেছেন যে যদি ট্রাম্প ওবামা কেয়ারকে বন্ধ করে দেয়, উনি বাইডেন কেয়ার করবেন, যেটা সোশ্যালিজম হবে না, কিন্তু যেটা হবে হেলথ ইন্স্যুরেন্স ফর অল। যদি কেউ হেলথ ইন্স্যুরেন্স না কিনতে পারে, এটার দায়িত্ব স্টেট কিংবা ফেডারেল গভর্নমেন্ট নেবে। স্বাস্থ্য একটা ফান্ডামেন্টাল রাইট আমাদের, এই কথাটা কিন্তু উনি বারবার বলছেন। ডক্টর আতিক, আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আমি যেতে যাচ্ছি ডক্টর চৌধুরী এইচ আহসানের কাছে। তিনি নেভাদা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি কার্ডিওভাস্কুলার রিসার্চ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের একজন পরিচালক। ডক্টর আহসান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ডক্টর আহসান, আপনাকে জানতে চাচ্ছি যে আমেরিকার মতো উন্নত একটি দেশ, সেই দেশে সব কিছু অ্যাভেলেবেল, চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নত, তো এইবারে নির্বাচনে স্বাস্থ্য নীতিটাকে নিয়ে এত আলোচনা, এত হইচই কেন? এবারে নির্বাচনে আমরা দেখলাম যে করোনা প্যান্ডেমিক এবং তার জন্য আমেরিকাতে যে মৃত্যু হার, এটা পৃথিবীর ভিতরে বেশি। তো এটা একটা পাবলিক হেলথ ক্রাইসিস, তার একটা ক্লিনিক্যাল কনসিকুয়েন্স আছে যেটা ডেথ, এবং এর সাথে ইকোনমিক একটা ইম্প্যাক্ট আছে। আমরা যেটা দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প ইকোনমিক ইম্প্যাক্টের ভয়ে পাবলিক হেলথ ক্রাইসিসকে ইগনোর করলেন, তার ফলে এই ডিজাস্টার। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ম্যাচিওর লিডারশিপ, যারা এই তিনটা জিনিসকে একসাথে দেখবেন। এবং আমি একটা কথা বলি, আতিক বলছে অলরেডি, সেটা হচ্ছে যে আমরা যখন জো বাইডেনের সাথে মিট করলাম প্রায় জানুয়ারির দিকে, উনি তখন প্রাইমারিতে, আমি একটা জিনিস খেয়াল করলাম যে উনি কিন্তু খুব রিসেপটিভ, একটা ম্যাচিওর লিডার, উনি শুনেন কথা। তো এখন আমরা যেটা দেখছি যে উনি প্রেসিডেন্ট ইলেক্ট হওয়ার পরপরই উনি কিন্তু কাজ শুরু করে দিয়েছেন, উনি শুনছেন এক্সপার্টদের কাছে। এই তিনটা জিনিসকে আমাদের কি পাবলিক হেলথ ক্রাইসিসের জন্য যে মিটিগেশন দরকার, সেগুলো আমরা ইনস্টিটিউট করব কেমন করে, যে ক্লিনিক্যাল কনসিকুয়েন্স, হাসপাতালে কেস লোড আসলে, হাসপাতালে রোগী ভর্তি হলে সেটাকে আমরা ট্যাকেল করব কি করে, এবং যে ইকোনমিক ইম্প্যাক্ট, এটাকে আমরা কিভাবে দেখব, এই তিনটাকে উনি একসাথে দেখছেন। এবং এটাই হচ্ছে ম্যাচিওর লিডারশিপ। আমরা দেখেন বাংলাদেশেও কিন্তু আমরা এটা কিন্তু খুব, আমি বলবো আমেরিকা থেকে বাংলাদেশের দক্ষতার সাথে আমরা এটা করতে পেরেছি। তার জন্য আমাদের কিন্তু সাফারিংসটা বাংলাদেশে কম হয়েছে। আমি বলবো আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় সম্পূর্ণভাবে ব্যর্থ আমরা, কারণ উনি কি জানি কোন কারণে এক ইকোনমিক কারণটা থেকে এত বড় করে দেখলেন যে পাবলিক হেলথ ক্রাইসিসে আমরা এই দুর্গতির সম্মুখীন হলাম। কিন্তু ডক্টর আহসান, একজন লিডারের তো দেশের ইকোনমি রান করা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার কর্তব্যের মধ্যে পড়ে। ট্রাম্প কি সেই জায়গায় কি ব্যর্থ হয়েছেন? তিনি তো ইকোনমিকে রান করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করছেন সেটা হচ্ছে যে উনি পাবলিক হেলথ ক্রাইসিসকে মিটিগেশনের মাধ্যমে কন্ট্রোল করা, এটার সাথে যে ইকোনমির কন্ট্রাডিকশন নাই, এটা উনি বুঝতে পারেন নাই। এটা কিন্তু একই সাথে করা যায়। যেমন মনে করেন যে আপনি যদি মিটিগেশন প্রসেসকে ইনস্টিটিউট করেন, আপনি যদি মাস্ককে ম্যান্ডেট করেন, আপনি যদি সোশ্যাল ডিস্টেন্সিং রাখেন, পাবলিককে অ্যাওয়্যার করেন, এবং যদি এক্সাম্পল সেট করেন লিডার হিসেবে, একই সঙ্গে ইকোনমিকে আপনি চালু রাখেন, এটা তো কন্ট্রাডিক্টরি না। এবং এইটার জন্য উনি এখানে বিভিন্ন রকম রাইট এনে, মেক আমেরিকা গ্রেট এগেন, এই ধরনের স্লোগান দিয়ে এটা সস্তা জনপ্রিয়তা, কিন্তু তাতে দেশের কোনো উপকার হয় নাই।
কিন্তু তাহলে কি তিনি বুঝতে পারেননি, নাকি তার যে অ্যাডভাইজার যারা ছিলেন তারা তার কাছে সেভাবে প্রেজেন্ট করতে পারেনি এই ইস্যুটাকে? কি মনে হয় আপনার? আমার কাছে মনে হয় যে এটা আমাদের দুর্ভাগ্য যে রি-ইলেকশন ইয়ারে করোনা প্যান্ডেমিক হলো। যদি রি-ইলেকশন ইয়ারে করোনা প্যান্ডেমিক না হতো তাহলে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প চিন্তা করতেন অন্যভাবে। কিন্তু এই করোনা প্যান্ডেমিক রক্ষা করতে যে করোনা প্যান্ডেমিকের জন্য অ্যাডিকুয়েট স্টেপ নিতে যে উনি খেয়াল করছেন যে যদি ইকোনমি আমি রক্ষা করতে পারি এবং তাতে যদি আমার পপুলিস্ট যে ভাবমূর্তি এটা যদি থাকে তাহলে আমার রি-ইলেকশনের সুবিধা হবে। আমার কেন জানি মনে হয় যে উনি দায়িত্ব পালন করেন নাই, বরং ওনার রি-ইলেকশনের দিকে লক্ষ্য রেখেছেন বেশি। ডক্টর আতিক, ডক্টর আহসান আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো এই বিষয়ে। দর্শক, সময় হলো একটি বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এ পর্যায়ে আমি যেতে যাচ্ছি আবার নেভাদাতে ডক্টর এইচ আহসানের কাছে। ডক্টর আহসান, আপনাকে জানতে চাচ্ছি, আমরা তো যুক্তরাষ্ট্রের পলিসি নিয়ে সমালোচনা করছেন আপনারা। আমরা যদি ইউরোপের দিকে তাকাই, সেখানেও কিন্তু আমরা দেখছি যে অনেক ইনফেকশন রেট হাই, মৃত্যুও অনেক বেশি রয়েছে। আবার লকডাউন দেওয়া হয়েছে বিভিন্ন দেশ, ইউরোপের বিভিন্ন দেশে। তো সার্বিকভাবে ইউরোপের রাজনীতিবিদদের আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? তারা কি সফল না ব্যর্থ? এখন আমরা যদি দেশ দিকে তাকাই, জার্মানির দিকে তাকাই, সাধারণভাবে বলতে গেলে পৃথিবীতে মহিলা লিডাররা এবার ভালো করেছেন আমার মনে হয়। তারা বুঝতে পেরেছেন যে পাবলিক হেলথ ক্রাইসিস এবং এর একটা যে ইকোনমিক ইম্প্যাক্ট এটাকে ব্যালেন্স করে মিটিগেশনে তারা আর্লি ইন্টারভেনশনের দিকে গেছেন। কিন্তু যদি আপনি দেখেন ইউকেতে বরিস জনসন হয়তো প্রথম দিকে বুঝতে পারেন নাই, হয়তো ট্রাম্পের মতো তারও চিন্তা ছিল যে ইকোনমি কি হবে, কিন্তু পরে কিন্তু অসুস্থ হওয়ার পরে উনি বুঝতে পেরেছেন যে পাবলিক হেলথ ক্রাইসিস এটা যদি ট্যাকেল করা না যায় এর ডেভাস্টেশন সাংঘাতিক। তো সেই হিসেবে আমার মনে হয় যে মিটিগেশন করার সময় লকডাউনটা তখনই আসে যখন এটা কন্ট্রোলের বাইরে চলে যায় ইনফেকশন রেট। কারণ এটা না করলে ক্লিনিক্যাল লোডটা হসপিটালের উপরে বেশি পড়ে যায়। তখন দেখা যায় যে আমাদের ট্রিটমেন্ট অ্যালোকেশন, আইসিইউ বেড এগুলো আমরা হিমশিম খেতে থাকি। তো কেউ কিন্তু লকডাউন করতে চায় না, কোনো লিডারই চান না যে লকডাউন হোক, কিন্তু এটা করতে হয় বাধ্য হয়ে যদি মিটিগেশন ঠিক মতো না হয়। তো অনেক সময় আছে যে একটুখানি যেটা এখানে বলে গার্ডস নামায় দেওয়ার জন্য দেখা গেল যে ইনফেকশন রেট বেড়ে গেছে, তখন তো আর রক্ষা থাকে না। তো আমার মনে হয় যে লিডারশিপ যদি চেঞ্জ হয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লিডারশিপ কিন্তু ওয়ার্ল্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন যদি সমবেতভাবে WHO এর পরিচালনায় যদি আমরা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ইউনিফর্ম মিটিগেশন এফোর্ট নিতে পারি, আমার মনে হয় সেটা যেরকম দরকার সেরকম ভ্যাকসিন আসলে সবাই যেন সমানভাবে এটা ইউটিলাইজ করা যায়। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প একটা বিরাট ভুল করলেন যে এই প্যান্ডেমিকের সময় উনি WHO থেকে USA কে উনি সরিয়ে নিয়ে আসলেন। এটা একটা আমার মনে হয়েছে যে এটা খুবই অদূরদর্শিতা। তো আমার মনে হয় যে প্রেসিডেন্ট বাইডেন তার দায়িত্ব নেওয়ার পরপরই আমার মনে হয় এগুলো মনোযোগ দিবেন, এবং আমার মনে হয় পৃথিবীর অন্য দেশের যে লিডারদের তাদের সাথে কথা বলে একটা ইউনিফর্ম স্ট্র্যাটেজি করতে পারবেন। ডক্টর আহসান, আপনাকে ধন্যবাদ। ডক্টর আতিক, আপনার কাছে জানতে চাচ্ছি যে ইউরোপেও তো বিভিন্ন দেশে ইলেকশন সামনে আছে, ইলেকশন হবে। আসলে সেই ইলেকশনেও কি আপনার ট্রাম্পের মতো সেসব নেতাদের, রাজনীতিবিদদের যারা প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট আছেন, তাদের কি ভাগ্য বরণ করতে হতে পারে কিনা? কি মনে হয় আপনার? আমার মনে হয় এটা একটা খুব যুক্তিযুক্ত প্রশ্ন করেছেন আপনি। যেটা ডক্টর হাফিজ ভাই বললেন যে সারা পৃথিবীতে আমরা গত এক দশকে পপুলিস্ট গভর্নমেন্টের যে একটা উত্থান দেখছি এবং ন্যাশনালিজমের একটা যে উত্থান দেখছি, এটি কিন্তু সারা পৃথিবীর জন্যই সুবিধাজনক না, এবং তার যথেষ্ট প্রমাণ আমরা দেখছি। এবং এই করোনা মহামারী আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এটা কত খারাপ হতে পারে আমাদের জন্য। এবং এখন যেটা দেখছেন, যেটা আমেরিকাতে যেটা হয়েছে, সেটা কিন্তু তারই একটা প্রমাণ যে এই ধরনের পপুলিস্ট লিডাররা সাধারণ মানুষের জন্য, সিংহভাগ মানুষের জন্য তারা সুবিধার জন্য নয়। একই সাথে তারা বিজ্ঞান, একই সাথে তারা যুক্তি, বা একই সাথে তারা সাধারণ মানুষের জন্য কোনটা ভালো হবে সেদিকে চিন্তা না করে কিন্তু সংকীর্ণতা কিংবা একটি শ্রেণী স্বার্থ রক্ষার জন্য কাজ করে। আর এটি কিন্তু এই গোষ্ঠীর পতনের প্রধান কারণ। আমার মনে হয় যে ট্রাম্পকে দিয়ে হয়তো শুরু, কিন্তু
এটাও সত্যি যে সারা পৃথিবীতে জাতীয়তাবাদ এবং এই ধরনের সংকীর্ণ রাজনৈতিক মনোভাবের উত্থান যেভাবে হয়েছে, এটির পতন যে খুব তাড়াতাড়ি হবে তাও না, তবে এটি কিন্তু একটা অশনি সংকেত সবার জন্য। ডক্টর আতিক, আপনাকে ধন্যবাদ। ডক্টর আহসান, আপনাকে জানতে চাচ্ছি যে একজন লিডার যিনি প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার থাকেন, তাকে পাবলিক হেলথও দেখতে হয়, একই সঙ্গে ইকোনমিকও দেখতে হয়। তো এই জায়গাতে আসলে একজন লিডার কোন জিনিসটাকে আগে আগে গুরুত্ব দিবেন? এটা আসলে একটার উপরে আরেকটার গুরুত্বর প্রশ্ন আসে না, এটা কিন্তু সাংঘর্ষিক না, এটা কিন্তু একই সঙ্গে ভাবতে হবে। এবং এটার জন্য যেমন আপনাকে আনতে হবে পাবলিক হেলথের এক্সপার্ট, আপনাকে আনতে হবে ক্লিনিক্যাল সায়েন্সের এক্সপার্ট, আপনাকে আনতে হবে ইনোভেশন রিসার্চ সায়েন্সের লোকদেরকে, এবং একই সঙ্গে আনতে হবে ইকোনমির লোকদেরকে, যাতে একই রুমে তাদেরকে রাখতে হবে, শুনতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা আমার দেশের জন্য ভালো, যেটা হচ্ছে যে সবাইকে ব্যালেন্স করে চলা যায়। যেটা আমরা দেখছি সেটা আমি হতবাক হয়ে যাই যে একটার সাথে একটাকে সাংঘর্ষিক মনে করে এটা একটা আমাদেরকে দুরবস্থায় টেনে নিয়ে যাচ্ছে। ডক্টর আহসান, আপনাকে ধন্যবাদ। ডক্টর আতিক, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা তো ইউরোপের, আমেরিকার রাজনীতিবিদদের নিয়ে আলোচনা করলাম, আমরা যদি সাউথ এশিয়াতে দেখি, এই সাউথ এশিয়ার লিডাররা যারা রয়েছেন, তারা এই করোনা ভাইরাস মোকাবেলায় কতটা সফল অথবা ব্যর্থ আপনি কি মূল্যায়ন করবেন? ডক্টর আতিক, ডক্টর আহসান, সরি আমি সরি আতিক। সরি 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 ডক্টর আতিক। হ্যাঁ, আমার জি। মনে হয় যে এটা আসলে একটা বেশ কঠিন প্রশ্ন। এটার একটা কারণ আছে যে আমরা যখনই কোনো সাকসেসের কথা বলি, তার পিছনে কনফাউন্ডিং ফ্যাক্টর বা লুকিয়ে থাকা যে জিনিসগুলো, সেগুলো যদি চিন্তা করি, আপনি যদি দেখেন সাউথ ইস্ট এশিয়াতে যেটা যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো করোনার মানে ডায়াগনোসিস করা। আমরা যে সমস্ত তথ্য বা উপাত্ত করছি, সেখানে কিন্তু আমরা অ্যাডিকুয়েট টেস্টিং করছি না। আমাদের টেস্টিং এর একটা বড় প্রবলেম আছে। আরো একটা বড় প্রবলেম হচ্ছে যে আমাদের স্ট্যাটিস্টিক্সের স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সিও নেই। এবং আমি যদি বলি, আপনি যদি বলেন আমার, আচ্ছা ঠিক বলেন তো বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা পাকিস্তানে বা সাউথ ইস্ট এশিয়াতে কতটুকু সফল? সফলতার প্রশ্ন তখনই আসবে যখন আমাদের টেস্ট, ট্র্যাক এবং ট্রেসিংটা ঠিক মতো হচ্ছে, আমাদের ডেথ রেটটা আমরা ঠিক মতন ডকুমেন্ট করতে পারছি কিনা বা সেই তথ্যগুলো আমাদের হাতে আছে কিনা। এটি কিন্তু খুব টাফ একটা প্রশ্ন, টাফ একটা ব্যাপার, যেহেতু আমাদের ওই তথ্যগুলো নেই। কিন্তু তারপর একটা কথা বলতে পারি আমি, যে আমাদের ওভারঅল যে সিচুয়েশনটা, সেটা কিন্তু ভয়াবহ। বিশেষ করে ভারতের দিকে যদি আমরা তাকাই, আমরা বলবো যে এটা খুবই ভয়াবহ। বাংলাদেশের দিকে তাকালে আমি বলবো যে বাংলাদেশ সেই দিক দিয়ে কিন্তু আমি একেবারে যে 10-এ 10 দেবো তা না, যদিও টেস্ট কিংবা ট্রেসিং বা ট্র্যাকিং কম হচ্ছে, কিন্তু একটা জিনিস যে বাংলাদেশের ডাক্তারদেরকে বা পাবলিক হেলথে যারা কাজ করছেন, তাদেরকে কিন্তু আমি অত্যন্ত সম্মানের চোখে দেখি। এই জন্য বলছি যে যে মিটিগেশনের কথাটা আমরা সবাই বলছি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেটা বাস্তবায়ন করেছেন। এবং বাস্তবায়ন করার পিছনে একটা কারণ হচ্ছে বাংলাদেশের যে পাবলিক হেলথের ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে বাংলাদেশের যে ইউনিভার্সাল ভ্যাকসিনেশনের এবং স্যানিটেশনের যে ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু একটা বিরাট কাজ করেছে। আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু সারা ওয়ার্ল্ডের জন্য একটা এক্সাম্পল সাকসেস অন পাবলিক হেলথ। এবং সে জিনিসটা কিন্তু এই করোনা ভাইরাসের যে ইনিশিয়াল যে ধাক্কাটা, সেটা সামলে ওঠার পর থেকে কিন্তু বাংলাদেশ ইজ ডুইং ওয়েল। সাউথ এশিয়ার সেদিক দিয়ে কিন্তু ইন্ডিয়া কিন্তু অতটা ভালো করছে না, পাকিস্তান কিছুটা সামলে নিয়েছে, শ্রীলঙ্কা ভালো করছে, মালদ্বীপ ভালো করছে, কিন্তু ওভারঅল সাউথ এশিয়া কিন্তু পিছিয়ে আছে। এবং সাউথ এশিয়ান দেশগুলোর মধ্যে আমি বলবো যে তুলনামূলকভাবে বাংলাদেশ ভালো অবস্থায় আছে। ডক্টর আতিক, আপনাকে ধন্যবাদ। ডক্টর আহসান, আপনার কাছে বিরতির পরে জানতে চাইবো যে আসলে বাংলাদেশ কতটা সফল হলো এই বিষয়টি নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, সময় হলে আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি স্বাস্থ্য সুরক্ষায় রাজনীতিবিদদের ভূমিকা এবং বাস্তবতা। এ পর্যায়ে আমি আবার যেতে যাচ্ছি ডক্টর আহসানের কাছে। ডক্টর আহসান, বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় রাজনীতিবিদরা কতটা সফল বলে আপনি মনে করেন? এটার উত্তর দেওয়া খুব জটিল, কারণ আমাদের দেখতে হবে যে আমি কার্ডিওলজির লোক, আমরা কোনো সময় কোনো কিছু করতে গেলে বলি যে স্ট্রেস টেস্ট পাস করছে কিনা। তো করোনা ভাইরাস ছিল একটা স্ট্রেস টেস্ট বলতে পারেন বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে। করোনা ভাইরাস কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রের দৈন্যতা কোথায়। কিন্তু একই সঙ্গে কিছু পজিটিভ জিনিসও আমি দেখতে পেলাম বাংলাদেশের, যে আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তার, নার্স, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়লেন এই
করোনা ভাইরাসের যে ক্লিনিক্যাল কনসিকুয়েন্স। হ্যাঁ, আমাদের প্রবলেমটা কি, যে পাবলিক হেলথ যে ক্রাইসিস, এটা আমাদের পাবলিক হেলথ সেক্টরের দৈন্যতা ফুটে উঠেছে, যে প্রিকশন ছিল না, অ্যাডিকুয়েট প্রিপারেশন ছিল না, পিপিইর জন্য রেডি ছিল না। কিন্তু আমরা দেখলাম যে আমাদের ক্লিনিশিয়ানরা কিন্তু এইটা অনেকটা কাটিয়ে উঠলেন। আমরা যখন রিচ আউট করলাম তাদের সাথে যে এটা কিভাবে ট্যাকল করা যায়, তারা কিন্তু আমাদের সাথে কোলাবোরেট করলেন। আমাদের যে ব্যাড এক্সপেরিয়েন্স আমেরিকার, সেটা কিন্তু আমরা শেয়ার করলাম আমাদের কাউন্টার পার্ট, আমাদেরই ফ্রেন্ডদের সাথে বাংলাদেশের। তারা কিন্তু খুব রিসেপটিভ ওয়েতে আমাদের কথা শুনলেন। এবং এবং আরেকটা জিনিস হলো যে আমাদের সরকার কিন্তু একেবারেই স্বচ্ছতার সঙ্গে বলেছেন যে এই করোনা ভাইরাসের প্যান্ডেমিক, হ্যাঁ সরকার ঠেকাতে পারেন নাই অনেক দুর্নীতি, কিন্তু সরকার কিন্তু আপফ্রন্ট ছিল। আমি যদি প্রধানমন্ত্রীর কথা শুনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু স্বীকার করে নিলেন যেটা প্যান্ডেমিক, আমাদের মিটিগেশন করতে হবে, মাস্ক পরতে হবে। এখানে কিন্তু কোনো কপটতা ছিল না। তো এই যে সরকার যদি স্বচ্ছতার পরিচয় দেয়, রাজনীতিবিদরা যদি জনগণকে বুঝান যে এটা একটা প্যান্ডেমিক, তাহলে কিন্তু এটা সোজা কাজটা ইজি হয়ে যায়। এটার থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা হচ্ছে যে ভবিষ্যতের জন্য আমাদের প্রিপারেশন থাকতে হবে। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের হেলথ কেয়ারে অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। আমরা লাগামহীন ভাবে চিকিৎসা দিতে পারবো না। আমাদেরকে কি চিকিৎসা দিচ্ছি, কেন দিচ্ছি, এবং এর আলটিমেট আউটকাম কি, এবং অ্যাকাউন্টেবিলিটি কি, এটা আমাদের আনতে হবে। এটা হচ্ছে যে আমাদের ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। ডক্টর হাসান, আপনাকে ধন্যবাদ। ডক্টর আতিক, আপনার কাছে যেতে যাচ্ছি যে বলা হচ্ছে বাংলাদেশ শীতকাল আসছে, অলরেডি চলেই এসেছে। বলা হচ্ছে শীতকালে একটি সেকেন্ড ওয়েভ আসার আশঙ্কা করা হচ্ছে, সরকারের উচ্চ পর্যায় থেকে করা হচ্ছে। তো সেই সেকেন্ড ওয়েভ ঠেকানোর জন্য বাংলাদেশ সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো নিশ্চয়ই আপনি জানেন। সেই পদক্ষেপটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং কতটা সফল হবে সেই সেকেন্ড ওয়েভটা প্রোটেক্ট করার জন্য? এটা খুব একটা সময় উপযোগী প্রশ্ন। আমরা 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 ডেফিনেটলি বলতে পারি যে বাংলাদেশে একটা সেকেন্ড ওয়েভ আসছে, এবং সেকেন্ড ওয়েভের শুরু আমরা প্রেডিক্টও করছি যে ডিসেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে। এখন যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো সুচিন্তিত, কিন্তু পদক্ষেপ নেওয়া এবং পদক্ষেপ বাস্তবায়নের মধ্যে একটা বিরাট একটা ফারাক রয়েছে। সেটি হলো সবচেয়ে বড় প্রশ্ন। কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে আমরা একটা জিনিস জানি যে করোনা ভাইরাস কাদেরকে সবচেয়ে বেশি ইফেক্ট করে আর কি, যে বয়োবৃদ্ধ বা যাদের কোনো প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন আছে, তাদেরকে আইসোলেট করা, এগুলোর থেকে যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার স্পেসিফিক্যালি রিস্ক গ্রুপকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখনো অতটা তৎপর হইনি। সেটা একটা জিনিস। আর একটা জিনিস যে প্রিভেন্টিভ মেজার, যেটা সেই গ্রুপটাকে এবং ডাক্তারদেরকে কিছু ভ্যাকসিনেশন, বিশেষ করে ফ্লু ভ্যাকসিনেশন দেওয়াটা, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখন পর্যন্ত সফল হইনি। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা স্টেপ, এবং আমার মনে হয় যে এদিকে সবার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। এটা একটা বড় একটা পাবলিক হেলথ মেজার। আমরা যদি ফ্লু কন্টেইন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এবছর এই সেকেন্ড ওয়েভটা হবে আরো মারাত্মক। এটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে আমাদের একটা পথ নির্দেশ করলাম এবং সেটা কিভাবে বাস্তবায়ন করলাম, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টরের যে সমন্বয়টা, যেটার কথা আমরা প্রথমেই বলেছিলাম, সেই সমন্বয়টা কিন্তু ঢিলে হয়ে আসছে। সেই সমন্বয়টা যদি এখন আমরা খুব শক্ত করতে না পারি, সেটা একটা বড় জিনিস। আরেকটা জিনিস হলো, আপনি জানেন আমরা বারবার যে কথাটা বলছি যে 3T, টেস্ট, ট্র্যাক অ্যান্ড ট্রেস। টেস্ট, ট্র্যাক অ্যান্ড ট্রেসের কথা আমরা খুব জোরে সোরে বলছিলাম, এবং পাবলিক প্রাইভেট সেক্টরে কম্বিনেশন করার কথাও বলছিলাম আজকে থেকে না, প্রায় 3 মাস আগে। কিন্তু যখন পরিস্থিতি একটু ভালো হলো, আমরা কিন্তু ভুলে গিয়েছি সেটা। আমার মনে হয় যে টেস্ট বাড়ানো দরকার, ট্র্যাক এবং ট্রেসিংটাকে জোরদার করা দরকার। সে কথা কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আলাপ হয়েছে, আপনারা জানেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাপ হয়েছে, কিন্তু বাস্তবায়নের জন্য যে কাজগুলো দরকার, সেটা কিন্তু এখনো খুব জোরে সোরে শুরু হয়নি। এবং এখনই যদি সেটা আমরা ইমপ্লিমেন্ট না করতে পারি, কিন্তু আমাদের জন্য এর পরিণতি খারাপ হবে ডেফিনেটলি। ডক্টর আতিক, আপনাকে ধন্যবাদ। ডক্টর আসাদ, আপনার কাছে যেতে যাচ্ছি। বাংলাদেশ ভ্যাকসিন পাবার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, এরই মধ্যে সিরাম ইনস্টিটিউটে তারা এমওইউ সাইন করেছে। তো আসলে এটাকে আপনি কিভাবে দেখবেন? শুধুমাত্র সিরামের সাথে এমওইউ, নাকি আরো কোম্পানিকে এখানে অ্যাক্সেস দেওয়া উচিত? আমার মনে হয় যে আরো অনেক কোম্পানিকে অ্যাক্সেস দেওয়া উচিত, কিন্তু তাদের যে সেফটি ডেটা এবং ট্রায়াল ডেটা আমাদের দেখা উচিত। কিন্তু আমি বলবো বাংলাদেশের জন্য খুবই এনকারেজিং
আপনি যদি দেখেন আমেরিকাতে যে 50 বা 60% লোক ভ্যাকসিনের পক্ষে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশ অনেক এগিয়ে। আমাদের প্রায় শতকরা 90%, আমি বলি যে শতকরা 100% রাজি হবে ভ্যাকসিন দিতে, যদি আমরা এটা বিনামূল্যে দিতে পারি বা খুব কম পয়সা দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের ভ্যাকসিনের পরে হার্ড ইমিউনিটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেটা আমেরিকাতে ইভেন ডক্টর ফাউচির কনসার্ন যে যদি ভ্যাকসিন অ্যাভেলেবল হয়ও, যদি 50% লোক নেয়, তাহলে তো আমাদের 70-80% হার্ড ইমিউনিটি আসার সম্ভাবনা অনেক কম। তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে আমি বলবো যে আমরা অনেক এগিয়ে সচেতনতার দিক দিয়ে। এখন যদি সরকারের তত্ত্বাবধানে আমরা ভ্যাকসিনটা এনশিওর করতে পারি, তাহলে বাংলাদেশের জন্য এটা খুবই একটা চমৎকার অবস্থা হবে, এবং আমার মনে হয় সেটাই আমাদের সবার কাম্য। ডক্টর আহসান, আপনাকে ধন্যবাদ। ডক্টর আতিক, আপনার কাছে খুবই সংক্ষেপে জানতে চাইবো যে আসলে রাজনীতিবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শুধু স্বাস্থ্যনীতি না, বিভিন্ন করোনা ভাইরাস সহ বিভিন্ন ফ্লু নিয়ন্ত্রণে। তো সর্বশেষ আপনার বক্তব্যটা কি? আমার আসলে বক্তব্য একটাই, আমরা জানি যে এই মুহূর্তে সবচেয়ে যেটা যেটা বড় দরকার সেটা হলো যে মানুষজনকে বেশি করে জানানো যে আমাদের মাস্ক পরা দরকার, হাত ধোয়া দরকার, সোশ্যাল আইসোলেশন মেনটেন করা দরকার। এবং এখানে কিন্তু রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষের কোনো ব্যাপার না। এখন যেটা খুব বেশি দরকার যে আমাদের রাজনীতিবিদদের দলের ঊর্ধ্বে থেকে সবাইকে কাজ করা দরকার। আমার মনে হয় এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো যে পাবলিক সেক্টরের সাথে প্রাইভেট সেক্টরের যে সামঞ্জস্য আছে, সেখানে বিভিন্ন স্তরের রাজনীতিবিদদেরকে, বিভিন্ন স্তর বলতে আমি বোঝাচ্ছি যে সরকারের একেবারে উপর লেভেল থেকে একদম নিচের লেভেলে যারা মহকুমা কিংবা জেলা বা থানা পর্যায়ে যে সমস্ত রাজনীতিবিদ আছে, তাদের মধ্যে একটা সমন্বয় রাখা। এবং ডক্টর আতিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। ডক্টর আহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শত ব্যস্ততার মাঝেও। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই বলবো, স্বাস্থ্য সুরক্ষায় নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন।